স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 566তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। আমার হাতে বামে আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এমনকি তার আগেও সম্ভব বলছে বিএনপি, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন জুনের আগে নির্বাচন নয়, এবং আজকে তিনি বলেছেন যে একটি মাত্র দলই ডিসেম্বরে নির্বাচন চাইছে। তাহলে নির্বাচন নিয়ে যে সংকট, এই সংকট কীভাবে কাটবে? নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে যে অনৈক্যের সুর, সেই জায়গায় মতৈক্য তৈরি হবে কীভাবে? আলোচনায় থাকবে বিচার, সংস্কার, পুশিন করিডোর এবং বন্দর ব্যবস্থাপনা সহ সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহগুলো। স্টুডিও আলোচনা শুরু করতে চাই সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলছিলাম যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আজকে তো তারেক রহমান বলেছেন ইচ্ছে করলে ডিসেম্বরের আগেই সম্ভব, কিন্তু জাপানে বসে ডক্টর ইউনূস বলছেন যে জুনের মধ্যে নির্বাচন, অর্থাৎ তিনি তার আগের জায়গায় অটল আছেন। এবং একটি কথা আজকে বলেছেন, শুধু একটি রাজনৈতিক দলই ডিসেম্বরে ভোট চাইছে। সেক্ষেত্রে বিএনপি কি নির্বাচনের চাপ দিতে গিয়ে, নির্বাচনের কথা বলতে গিয়ে একঘরে বা একা হয়ে পড়ছে কিনা? এই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে এসছে। উনি যেটি বলেছেন, একটি মাত্র রাজনৈতিক দল কেবলমাত্র ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। আমি যদি বিএনপির সাথে যে দলগুলো 31 দফায় সামিল হয়েছে সেই দলগুলোর সংখ্যাও ধরি, তাহলেও এটা 25-এর বেশি, 28-29টি। আজকে দেখলাম রহিন হোসেন প্রিন্স বলছেন যে 55টি দলের নাম বলা যাবে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। এখন 55টি দলের নাম বলার চেয়ে অনেক বেশি সহজ যদি আমরা বলি কোন দলগুলো নির্বাচন চাইছে না। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, কেবলমাত্র তারাই নির্বাচন ডিসেম্বরে চাইছে না, এবং এই দলটির এখনো নিবন্ধন হয়নি। নিবন্ধন যেহেতু হয়নি, সুতরাং মার্কা বা প্রতীকেরও কোনো প্রশ্ন নাই। সুতরাং এই দলটি কে আপনি নির্বাচনের মাঠে আসলে কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনায় নেবেন, সেটাও একটি বড় প্রশ্ন। এর বাইরে আমরা জামাতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, ইনক্লুডিং আমাদের একেবারে চরম দক্ষিণপন্থী দল থেকে শুরু করে একেবারে বামপন্থী দলগুলো পর্যন্ত, সকলেই কিন্তু ডিসেম্বরের মধ্যে বা অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনের কথা বলছে। সো এই জায়গা থেকে যদি আমি বলি, আমি যদি একপাশে সরিয়েও রাখি যে বিএনপি ইজ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আমি যদি একপাশে সরিয়েও রাখি যে বিএনপির বর্তমানে যেই কর্মী, সমর্থক এবং ভোটার আছে, সেটি আসলে বাংলাদেশে চোখ বন্ধ করে আগামীতে যদি একটি মোটা দাগে সুষ্ঠু নির্বাচনও হয়, বিএনপি 3/4-এর বেশি মেজরিটি নিয়ে সংসদ যাবে। এটাকে যদি আমরা সরিয়েও রাখি, ডক্টর ইউনূসের কথা অনুযায়ী যদি আমরা কেবলমাত্র দলের সংখ্যার দিকেই লক্ষ্য করি, তাহলেও কিন্তু আমরা দেখব একটি মাত্র দল ছাড়া অন্য কোনো দল কিন্তু নির্বাচন চাইছে না, বিষয়টি তেমন নয়, এবং সকলেই চাইছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হয়ে যাক। এখন ওই দলটি যেটি নির্বাচন এই মুহূর্তে চাইছে না, সেই দলটির ব্যাপারে ডক্টর ইউনূস শুরু থেকেই অত্যন্ত স্নেহপ্রবণ, অত্যন্ত মানে দলটির অভিভাবক সুলভ একটি জায়গাতেই তিনি শুরু থেকেই অবস্থান করছেন। সো সেই জায়গা থেকে ওনার কাছে এখন মানে এক ধরনের ব্লাইন্ডনেস কাজ করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওই দলটি বাদ দিয়ে সকলেই নির্বাচন ডিসেম্বর। পরবর্তীতে আবার এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জাপানে ডক্টর ইউনূস বলছেন একটি দল ডিসেম্বরে ভোট চাইছে। ব্যারিস্টার রুমিন ফারহানা একেবারে কাগজে কলমে হিসেবে দেখাচ্ছিলেন, বরং একটি দলই শুধু নির্বাচন চাইছে না। আসলে এই যে নির্বাচনের যে অনৈক্য, ডক্টর ইউনূস নিজেও তো ডিসেম্বর ইলেকশন চান, কারণ উনি যে টাইম ফ্রেম দিয়েছেন ওখানে তো ডিসেম্বর আছে, এবং উনি কিন্তু বলেছেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বর। ডিসেম্বর কথাটা কিন্তু প্রথম আমরা দুজনের আলোচনা থেকে পাই, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে বিএনপির যে আলোচনা, সেখান থেকে কিন্তু প্রথম ডিসেম্বর শব্দটা উঠে আসে। এর আগে কিন্তু আমরা দলীয়ভাবে প্রথম বলেছিলাম যে এই সরকারের 1.5 থেকে 2 বছরের মাথায় এই সরকারের ইলেকশন দেওয়া উচিত, সংস্কার বিচার কার্যক্রম শেষ করে। আর সেনাবাহিনী প্রধান একবার বলেছিলেন যে 18 মাসের একটা কথা, প্রথম মানে একটা ইমাজিনেশন অফ দি সবশেষ টাইম, তিনিও ডিসেম্বরের কথা বলছেন। তো এখন কথা হচ্ছে যে ডক্টর ইউনূস যেটা ব্যারিস্টার রুমিন বললেন, যে উনি আসলে কথাটা কিভাবে বলেছেন, যেটা মানে কোথাও কোথাও দেখলাম আপনাদের স্ক্রলে একটু আগে আমাকে জুনায়েদ সাকিব দেখালেন, যে ওখানে আপনারা লিখেছেন যে
জুনের মধ্যেই উনি ইলেকশন দিবেন, একটি দল চায় ডিসেম্বর। তার মানে হচ্ছে যে মানে উনি যে জুন এবং ডিসেম্বরের মধ্যে চায়, একটি দল ডিসেম্বর পর্যন্ত চায়। এখন কথা হচ্ছে যে এই যে আমরা দেখছি যে বিতর্কটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে ডিসেম্বর না জুন। দেখেন এখানে তো সব কিছুর উপরে নির্ভর হচ্ছে, এই কথাটা আমি গত কয়েকদিন ধরে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে ডিসেম্বরে করতে অসুবিধা কোথায়। দেখেন আমি আপনাকে একটা সহজ হিসাব দেই, সংস্কারের এখন যে জায়গায় আমরা এসেছি, সংস্কার কমিশন 2 তারিখ আমাদের সাথে একটা মিটিংও দিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। এটা হচ্ছে সেকেন্ড স্পেলে যে এটা, তো সেকেন্ড স্পেলে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ঐকমত্য কমিশনের যে মিটিং, রাইট। তো সেখানে কিন্তু বলেছে কিছু কিছু জায়গায় আমরা একমত হয়েছি, তাহলে এগুলো তো আমরা বাস্তবায়নে চলে যেতে পারি। কিছু কিছু জায়গায় আমাদেরকে আবার একমত আসার চেষ্টা করতে হবে। তাইলে আগামী 2-3 মাসের মধ্যে তো আমরা সংস্কারের কিছু কার্যক্রম বাস্তবায়ন শুরু করে দিতে পারি। বিচারের জায়গাটাও আমরা দেখলাম যে বিচার অলরেডি শুরু হয়েছে এবং আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে বিচারও একটা ম্যাচিওর জায়গায় যাবে। সুতরাং সংস্কার এবং বিচারের একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় আগামী 2-3 মাসের মধ্যে যাওয়া সম্ভব। আর এদিক থেকে গুছিয়ে নির্বাচন কমিশনকে আমরা দেখছি ওনারা একটা প্রিপারেটরি পজিশনে আছেন এবং ইলেকশন কমিশন কিন্তু আগেই বলেছেন ওনারা ডিসেম্বর নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। তাহলে এই 3 সূচকে হিসাব করলে ডিসেম্বর ইলেকশন দেওয়ার কোনো বাধা নাই বা সমস্যা নেই, আশা করা যায় যে এটা সমস্যা হওয়ার কথা না। তবে হ্যাঁ, প্রফেসর ইউনূসের সাথে আমাদের যখন মিটিং হয়েছিল ওখানে উনি একটা মানে ওনার একটা কনসার্ন রেইজ করেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা, সবশেষ যে মিটিং, হ্যাঁ সবশেষ মিটিংয়ে যেটা দেখা যাচ্ছে, যেমন আপনি দেখবেন যে চট্টগ্রামে গত কালকে বা পরশু, সম্ভবত গত পরশু একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একটা ছাত্রীকে দেখা গেল লাথি মারা হচ্ছে পেছন থেকে। তো পুলিশ কিন্তু সেখানে দাঁড়ানো ছিল, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এরকম বহু ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ মানে অসহায়ের মতো ভূমিকা রাখছে, তাদের সক্রিয়তাটা নাই। তো আমাদের নির্বাচনের কিন্তু একটা প্রধান পরিচালনা ডিপেন্ডেন্সি হচ্ছে পুলিশের উপরে। সুতরাং পুলিশ যদি এরকম থাকে তাহলে ইলেকশন কিন্তু হিউজ ঝামেলার ব্যাপার আছে। বিএনপির মধ্যে গ্রুপিং থাকতে পারে, বিএনপি জামাতের কন্টেস্ট থাকতে পারে, ছাত্রদের সাথে আমরাও যখন রাজনীতিতে কন্টেস্ট করব আমাদেরও বিভিন্ন জায়গায়। তো এই জায়গাটায় পুলিশ যদি এবং প্রশাসন যদি একটা নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, প্রফেসর ইউনূসের এই কনসার্নটাকে আমি মনে করি যে কিছুটা মানে গুরুত্ব দেওয়ার মতো, যে এই জায়গায় ইলেকশনটা কোনো খারাপ ইলেকশন হয়। এই জায়গাগুলো নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে গেলে কিছুটা তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে, আর ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পর আরো 6 মাস। সেক্ষেত্রে জুনের কথা বলে যে জুন আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে টানাপোড়েনের জায়গাটা তৈরি হলো। ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আজকেই প্রথম তিনি একটি নতুন কথা বলেছেন যে তাড়াহুড়ো হয়ে যাবে। এর আগে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং ডিসেম্বর যে আর্লিয়েস্ট টাইম, মানে একটা এই টাইমলাইনটা কিন্তু ওনার মুখ থেকে আসছে। ফলে যেটা একটু আগে বললেন মঞ্জুবুর রহমান মঞ্জু ভাই, যে এর আগে একটা আমরা 18 মাসের সেনাপ্রধানের কাছ থেকে শুনেছিলাম, কিংবা বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল তারাও নির্বাচনের একটা রোড ম্যাপের জায়গা বলছিল। সেই ক্ষেত্রে ডিসেম্বর টু জুনের কথাটা মাননীয় প্রধান উপদেষ্টাই ঘোষণা করেছেন এবং এটা সরকারের ঘোষণা হিসেবেই নেওয়া হয়েছিল। মাঝখানে এসে সরকার 5 বছর থাকবে ইত্যাদি অনেক আওয়াজের মধ্যে কয়েকজন উপদেষ্টা এবং শেষ পর্যন্ত আবার মাননীয় প্রধান উপদেষ্টা তারা এটা বলেছেন যে জুনের একদিনে ওদিকে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যখন ডিসেম্বরকে টাইমলাইন হিসেবে রাখবেন তখন রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে ডিসেম্বরকেই টার্গেট করবে। এখন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যে ডিসেম্বরে নির্বাচন চাইছে, এটা তো মানে এইটা যদি সম্ভব না হয় সেই ব্যাখ্যাটা তো সরকারকে দিতে হবে, তাই না? কেন ডিসেম্বরে সম্ভব হচ্ছে না? রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাইবে, রাজনৈতিক ক্ষমতা পরিচালনা করা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য, এটার মাধ্যমে রাজনৈতিক দল গঠিত হয় এই কারণে। সুতরাং তারা একটা অভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাইবে, এর মধ্যে কোনো অন্যায়ের কিছু নেই, এইটা খুব স্বাভাবিক চাওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে মাঝখানে আমরা একটা ইন্টারিম সময় কেন একটু বেশি সময় রাখার কথা বলা হয়েছে? এই যতটুকু সময় যাচ্ছে, 10 মাস চলে গেল, আরও যে
ইভেন ডিসেম্বর পর্যন্ত গেলেও যে আরও 6 মাস সহ ইয়েতে যাবে, 7-8 মাস যাবে, এই সময়টা করার কথা ছিল যে এই অভ্যুত্থানের পরে বিচারের একটা বড় কর্তব্য আছে, সংস্কারের একটা বড় কর্তব্য আছে এবং নির্বাচনের কর্তব্য আছে। কিন্তু এমন একটা অবস্থা যে নির্বাচন নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ। মানে আপনি নির্বাচন ছাড়া সংস্কারটা শেষ করবেন কীভাবে আমাকে বলেন? মানে অনেকেই ভাবেন, কিন্তু আমরা ভাবি না এইভাবে। আমরা মনে করি যে সংবিধান সংস্কারের প্রশ্নটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে আপনাকে সম্পন্ন করতে হবে। অন্যান্য সংস্কারগুলো হয়তো আপনি অধ্যাদেশ আকারে করতে পারেন সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলোতে, কিন্তু তারপরও সেটাও আবার একটা পার্লামেন্টে গিয়ে কিন্তু র্যাটিফাই করতে হবে। তাহলে এই যে আপনি সংস্কারটা শেষ করতে চান, তাহলে তার নির্বাচন তার অনিবার্য অংশ হয়ে উঠছে। এবং এটা তো ঠিকই যে যেমন ধরেন 15 বছরে একটা গুরুত্বপূর্ণ লড়াইয়ের জায়গা হয়ে উঠেছিল যে আমাদের ন্যূনতম ভোটাধিকারটা দিচ্ছে না। এখন এইটা এমন একটা প্রশ্ন, যেমন স্বাধীনতা সংগ্রাম সকল জনগণকে ঐক্যবদ্ধ করেছিল, ভোটাধিকারও একটা প্রশ্ন যেটা ইরেসপেক্টিভ অফ, মানে অর্থাৎ আপনার আদর্শ যাই হোক না কেন, রাজনৈতিক আদর্শ, কিন্তু ভোটের অধিকারটা একটা নাগরিক অধিকারের জায়গা হওয়ার ফলে সকল রাজনৈতিক মতাদর্শ নিরপেক্ষভাবেও কিন্তু ভোটের অধিকারের জন্য এসছে। আমি লাস্ট বাক্যটা বলি, সেটা হচ্ছে সে কারণেই নির্বাচনকে এই সংস্কার প্রক্রিয়ার এবং আমাদের এতদিনের লড়াইয়ের অন্যতম একটা বিষয় হিসেবে সামনে ছিল। তো এই যে নির্বাচনের সাথে একটা সংস্কারের বিচারের একটা প্রায় মুখোমুখি এবং বিপরীত অবস্থা কিংবা বিরোধাত্মক অবস্থা তৈরি করা হলো, এইটা শুরু থেকে অন্তত আমার মনে পড়ে যে আমরা বহুবার বলেছি এবং আজকে সেই সংকটটা সৃষ্টি হলো, যেটা একটা বিপর্যয়ের দিকে আমাদের নেবে। এই বিরোধাত্মক জায়গাটা আমাদের তৈরি করা কোনোভাবে ঠিক হবে না, সেটা আমাদের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে। আজকে আমরা সেই জায়গাটার একটা নানান ধরনের লক্ষণগুলো দেখছি, এটা ক্ষতিকর। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যদি কোনো দূরত্ব যেটা তৈরি হয়েছে, অবিলম্বে সরকারকে উদ্যোগ নিতে হবে। অবশ্যই দলগুলোরও ভূমিকা আছে, কিন্তু সরকারকে কিন্তু উদ্যোগ নিতে হবে যাতে করে সকল পক্ষের মধ্যে আস্থা তৈরি করে বিচার সংস্কার এবং নির্বাচনের একটা রোড ম্যাপ সুনির্দিষ্টভাবে তারা সামনে আনে। জি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। একটু বিরতির পর ফিরে এসে আপনার কাছে এই যে নির্বাচন এবং এই নিয়ে যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার যে এক ধরনের টানাপোড়েন, এই নিয়ে আপনার মন্তব্য জানবো। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন নুরুল হক নুরি। যে কথাটা বলছিলাম, ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন নিয়ে যে টানাপোড়েন, এবং এই যে জুনেস সাকিব বলছেন যে নির্বাচন নিজেই তো একটা সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ, সেই জায়গায় যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে একটা বিরোধ এবং এটা প্রকাশ্য, এটা হওয়াটা অনাকাঙ্ক্ষিত। কারণ আমরা সবাই নির্বাচন চাই, নির্বাচনের জন্য দীর্ঘ 16 বছর অপেক্ষা, মাঠের এত অত্যাচার নির্যাতন, তারপরে কিন্তু আমরা ওই পাতানো ভোটে পা দিইনি। এখন গত অগস্টে গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরশাসক পালিয়ে গেছে, তারপরে স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মীরা একটা নির্বাচিত সরকার নির্বাচনের দিকে যেতে চাবে, এটা স্বাভাবিক। সেখান থেকে এখন যেই সময়টার মধ্যে নির্বাচন ডিমান্ড করা হচ্ছে ডিসেম্বর, তা তো প্রায় 14 মাস, তো 16 মাস। সো একটা ইন্টারিম গভর্নমেন্ট যদি 16 মাসেও ইলেকশনের একটা রোড ম্যাপ না দিতে পারে, তাহলে কিন্তু তাদের এই ক্ষমতায় থাকার মতলব নিয়ে বা নির্বাচন পেছানোর মতলব নিয়ে প্রশ্ন তোলাটা অস্বাভাবিক কিছু না। এবং এটা খুব সারপ্রাইজিং, আজকে নিকি এশিয়া ফোরামে যেই বাংলাদেশের মিডিয়াগুলোতে, আমি ইংলিশ বক্তব্য শুনি নাই, যেটা রেফারেন্স করে নিউজ করা হয়েছে যে একটা পার্টি বোধহয় ডিসেম্বর ইলেকশন, একটা দল আমার জানা মতে অন্তত পক্ষে প্রায় 100 ছোট বড় পার্টি হোক, সেটা 5 জনের একটা পার্টি, বাট পলিটিক্যাল পার্টি, সেটা আন্দোলন সময়, কিন্তু 100 পার্টি প্রায় আপনার এই ইলেকশন, এই লাইনে ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন চায়। তাহলে এই কথাটাও কিন্তু রুমিন ফারহানা বলছেন বরং একটি দলে আসলে নির্বাচন ডিসেম্বরে চাইছে না, এইটা বরং রাইট কথা হতে পারে। বিকজ একটা শুরুতে নতুন পার্টি ছেলেদের তৈরি হয়েছে, ওদের রাজনীতি বুঝতে, সংগ্রহণ গুছাইতে, এমনকি নিবন্ধন পাওয়ার জন্য যে কর্মযোগ্য মঞ্জু ভাইরা নিবন্ধন পেয়েছে, আমরা ওইটার জন্য 1 বছর লাগার কথা। তো তাহলে তাদের জন্য বছর আরো 2-3 বছর সময় লাগতে পারে, কিন্তু তারা নবীন আসছে, মাঠে রাজনীতি করুক, বুঝুক, তৈরি হোক, এখনই তাদের জন্য নির্বাচন পিছাই দিতে হবে, এটা কোনো যৌক্তিক বিষয় না। সেক্ষেত্রে এটা ঠিক আমরাও যেটা লক্ষ্য করছি নির্বাচন, এবং সাকিবের যেটা চমৎকার কথা বলেছে যে শুরুর দিক থেকে আমরা এই বক্তব্যগুলো
প্রতিনিয়ত টকশোতে বলতেছি, সংস্কার বিচার আমরা কিন্তু সবাই চাই। বিচার তো 6 মাসের প্যাকেজে আপনি শেষ করতে পারবেন না, এটা একটা টাইমের দরকার। তাহলে এই যে আমাদের ছাত্র বন্ধুরা বা আন্দোলনকারী কিছু নেতৃবৃন্দ তারা বিচার সংস্কারকে মানে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে যে অন্যরা সংস্কার চায় না, আমরা সংস্কার আগে বিচার আগে তারপরে নির্বাচন। সংস্কারের আপনি যদি দেখেন সমস্ত আপনার বিশেষ পলিসিগুলো পেপারগুলো রেডি, এখন ইমপ্লিমেন্টেশনে গেলে হয় 9 মাসে কি 9টা সংস্কার বাস্তবায়ন করতে পেরেছে? সংস্কার বাস্তবায়নে বাধা কেউ দিচ্ছে না, কিন্তু বরঞ্চ আমরা দেখতাম সরকারের শক্ত অবস্থানটা যে বিএনপি ডিনাই করতেছে, দ্বিমত পোষণ করতেছে, তারপরে তারা এক্সিকিউট করুক, ভালো কাজে আমরা সহযোগিতা করব, তারা কিন্তু কোনো এক্সিকিউশন এখন পর্যন্ত আমরা দেখিনি। সেই জায়গা থেকে এইটাকে বলবো যে এটা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে সংস্কার বিচার নির্বাচনের কারণে হচ্ছে না। সেকেন্ড একটা ন্যারেটিভ দেখেন আপনি, শেখ হাসিনা আমলে আমরা যেটা দেখেছিলাম যে শেখের বেটির বিকল্পকে, হাসিনার বিকল্পকে, হাসিনা যেভাবে এক হাতে চীন এক হাতে ভারত মাঝখান দিয়ে আমেরিকা ব্যালেন্স করতেছে, এটা কেউ পারবে না। এই সমস্ত ন্যারেটিভ যখন দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এখন স্যারের পদত্যাগ নিয়ে আমরা আশা করি না তিনি পদত্যাগ করবেন, এবং তিনি আসলে এই ধরনের পরিস্থিতিতে পড়েছিলেন কিনা বা সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা এটা আমরা মিটিংয়ের পরে বুঝতে পারিনি। মিটিংয়ে তো আমি ছিলাম, কিন্তু এইটাকে যে সামনে এনে একটা এমোশনকে ক্যাশ করার জন্য যেভাবে সার্কুলেট করা হয়েছে যে তিনি পদত্যাগ করতেছেন কেন, রাজনৈতিক দলের চাপে বা নির্বাচনের চাপে, এটা একেবারেই একটা ব্ল্যাকমেইলিং আমি বলবো যে। সো এই জায়গা থেকে আমরা যেটা বলবো যে সেই মিটিংয়ে আমরা স্পষ্টভাবে স্যারের কাছেও জানতে চেয়েছি, স্যার একটা ইলেকশনের মাস আপনি সুনির্দিষ্ট করেন, যেহেতু আমাদের সবার ডিমান্ড, নট অনলি বিএনপি, আমাদের একটা ডিমান্ড। তো তারপরে কিন্তু এই এতগুলো দলের সাথে আপনার 21টা দলের সাথে মিটিংয়ের পরে প্রেস সেক্রেটারি যে প্রেস ব্রিফিং করলো, ওইখানে নির্বাচন ওই মাস নিয়ে ওগুলোর দিনক্ষণ নিয়ে কোনো ঘোষণা নেই। এই আলোচনায় আবার আসছে ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাচন সংস্কার সমসাময়িক ঘটনা প্রমাণে আলোচনা করবো। তবে আজকে যখন এই মুহূর্তে আলাপ করছি তখন 30 মে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। একটি কথা এখন বলাই হয় যে শহীদ জিয়াকে তো ইতিহাস থেকে মুছে ফেলা আসলে নানা চেষ্টা হয়েছে, অন্তত যদি গত 16 বছরের কথাই বলি, সেই জায়গায় তো এই জায়গাটি তো পুরোপুরি ব্যর্থ, তাই নয় কি? একদমই ব্যর্থ। এবং এই গত কয়েক বছরে বাংলাদেশে যা হয়েছে সেটা আবারও নতুন করে প্রমাণ করেছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন, যত শক্তি ব্যবহার করেন না কেন, যত লক্ষবারই আপনি একটি মিথ্যাকে বলেন না কেন, তাতে কিছুই যায় আসে না। সত্য তার স্বমহিমায় উদ্ভাসিত হয় এবং হবে, এটাই নিয়ম। এবং ইতিহাস কখনোই মুছে ফেলা যায় না। যা ঘটে গেছে, যা হয়ে গেছে, একটা মানুষের যা কীর্তি, যা তাকে অমর করেছে, সেটা আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা আপনি মুছতে পারবেন না। বাংলাদেশ যতবার ক্রান্তি লগ্নে গেছে, বাংলাদেশ যতবার তার টার্নিং পয়েন্টে পৌঁছেছে, ততবারই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পরিবারের তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তার সন্তান জনাব তারেক রহমান কিন্তু হাল ধরেছেন। এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যখন একটি ঘোষণার অপেক্ষায় পুরো জাতি, তখন সেই দায়িত্ব কিন্তু কোনো রাজনীতিবিদ তার কাঁধে তুলে নেন নাই। সেই দায়িত্ব তুলে নিয়েছিলেন একজন মেজর, যিনি ঘোষণা দিয়েছিলেন যে উই রিভল্ট, এবং তারপরেই পুরো বাংলাদেশ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং তার যে অবদান মুক্তিযুদ্ধে, তার স্বীকৃতি স্বরূপ তিনি বীরুত্তম, জীবিত থাকা অবস্থায় সর্বোচ্চ যেই খেতাব, সেই বীরুত্তম খেতাবে তিনি ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, এবং পরবর্তীতে আবারও যখন ইতিহাসের বাঁকে তাকে আবারও দায়িত্ব গ্রহণ করতে হয়, তখনও কিন্তু তিনি মাত্র 3.5 বছর সময় পেয়েছেন। এবং সেই 3.5 বছরের মধ্যে তিনি বাংলাদেশকে আজকে যে আধুনিক বাংলাদেশ আমরা দেখছি, সেটার ভিত্তি তিনি স্থাপন করে দিয়ে গিয়েছিলেন। তিনি কৃষিতে বিপ্লব এনেছেন, তিনি শিল্পে বিপ্লব এনেছেন, এবং আজকে বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্স এবং গার্মেন্টসের উপরে দাঁড়িয়ে আছে, এই দুটোই, রেমিটেন্স এবং গার্মেন্টস দুটোই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তার হাত দিয়ে এটা সূচিত হয়। তার খাল কাটা কর্মসূচি একটা বিরাট বিপ্লবের মতন কাজ করেছে। এবং মাত্র 3.5 বছর আপনি চিন্তা করে দেখুন, একজন রাষ্ট্রনায়ক যিনি কোনোদিন রাজনীতি করেন নাই, যিনি কোনোদিন রাজনীতিবিদদের যে সবচেয়ে বড় অস্ত্র, ভীষণ রকম বাগ্মিতা যেটা, সেটা কিন্তু ওনার ছিল না, এবং উনি সেই দিকে জানো নাই, উনি করেছেন। হি ওয়াজ আ ডুয়ার, উনি কাজ করেছেন,
কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন, কাজের মাধ্যমে দেশটিকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি মানে উন্নয়নের মহাসড়ক যেটা, সেখানে তিনি বাংলাদেশকে তুলে নিয়ে গিয়েছেন, এবং মাত্র 3.5 বছরে। এবং বাংলাদেশে কোনো নেতার, কোনো রাজনীতিবিদের মৃত্যুর পরে এত কান্না, এত শোক, এত হাহাকার, এত মানুষের আহাজারি আর কোনোদিন কোনো নেতার ভাগ্যে সেটি হয়নি। এই যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি, এবং সেই সময় বিদেশি মিডিয়াগুলোতে যে নিউজ প্রকাশিত হয়েছে সেগুলো যখন আমি দেখেছি, আমি ঘেটেছি, আমি তখন দেখেছি যে প্রতিটি দেশ, বিশ্বের প্রতিটি দেশ তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশকে একটি অন্যরকম চেহারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিতে পেরেছিলেন, এবং গণমানুষের নেতা হিসেবে কোনো কথা না বলে কেবলমাত্র তার কাজের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মুজিবুর রহমান মঞ্জু, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী, ইতিহাস মুছে ফেলা যায় না। হ্যাঁ, আপনি যে এই সময়টাতে স্মরণ করেছেন বলে খুব আমি একটু স্মৃতিকাতর হয়েছি, কারণ আমার জন্ম চট্টগ্রামে, ওখানেই পড়াশোনা করেছি। আমি তখন ক্লাস 4-এর ছাত্র। আমার এখনও মনে পড়ে, তখন আমাদের একটা রেডিও ছিল বড়, ট্রানজিস্টার, একের সাথে রেকর্ড, একের সাথে ক্যাসেট প্লেয়ার, একের সাথে রেডিও বাজতো, ব্রিফ কেসের মতো করেছিল। তো সেখানে যে ওই যে তখন জিয়াউর রহমানের মানে ওনাকে সার্কিট হাউসে হত্যা করা হয়েছে, তারপরে খুনিরা পালিয়ে যাচ্ছে, রাঙ্গুনিয়ার ওখানে মেজর মঞ্জুরদেরকে মানে পুলিশ চেস করতেছে, পরে জনতা তাদেরকে ধরলো, সেখানেই তাদেরকে স্পটেই মনে হয় যে সেখানে ইয়ে করেছে। এই ঘটনাগুলো এখনও ওই কিশোর মনে যেটা ছিল ছাপটা পড়েছিল। এরপরে আরেকটা জিনিস, ওই যে রেডিওতে যে লাইভ শুনেছি জিয়াউর রহমানের জানাজা, কান্না, মানুষের আহাজারি, যেটা রমিন বলছিলেন, ওটা মনে হয় যেন স্পর্শ করেছে খুব ছোট কিশোর মানে। জিয়াউর রহমানের আমি যে দিকটা দেখি, যে উনি একটা ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে, যেটাকে আমরা বলেছি রাইট টু লেফট, যেটা খালেদা জিয়াও এটা ধারণ করেছেন। এই যে রাইট টু লেফট সবাইকে অ্যাকোমোডেট করে একটা স্বাধীন উত্তর বাংলাদেশ। আরেকটা জিনিস দেখেন, জিয়াউর রহমানের সময়টাতে কিন্তু সেনাবাহিনীতে খুব বিশৃঙ্খলা ছিল, অনেকগুলো কু হয়েছে। উনি কিন্তু এই জিনিসগুলোকে, যদি অনেক সমালোচনা ওনাকে সহ্য করতে হয়েছে, কিন্তু এই সেনাবাহিনীকে একটা শৃঙ্খলার মধ্যে আনা, একই সাথে অর্থনীতি, একই সাথে রাজনৈতিক দল গঠন, বিএনপির মতো দল গঠন করেছেন উনি। মানে এটা অবাক ব্যাপার, কারণ ওনার বয়স কত ছিল, আমাদের চাইতে তো কম বয়সে ছিলেন উনি তখন। তো এটা আমি যতই ভাবি, এবং আপনি দেখবেন, আপনি আমাদের এশিয়া এবং মানে এশিয়ার পাশাপাশি যে সমস্ত মুসলিম প্রধান দেশ যেগুলোর সাথে আমাদের কালচার মেলে আর কি, সেখানে যার ধরেন মাহাতির মোহাম্মদকে আমার কাছে মনে হয় মাহাতিরেরও আগে জিয়াউর রহমান হচ্ছে পায়োনিয়ার, একই নীতি অবলম্বন করেছেন। বা অধুনা আপনি যদি টার্কিতে দেখেন, এরদোয়ানের কথা ধরেন, মনে হচ্ছে যেন জিয়াউর রহমানের ফিলোসফিকে উনি ফলো করেছেন। সেখানেও কিন্তু এক ধরনের সেকুলার ইসলামিক ভাবধারা, মুসলিম জাতীয়তাবাদের এক ধরনের ক্ল্যাশ আছে, বাট এক ধরনের কম্বিনেশনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। তো জিয়াউর রহমানের এই জায়গাটা আমি মনে করি বাংলাদেশেও জিয়াউর রহমানকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে নাই, এবং আমি বিএনপিকে খুব দায়ী করি এটার জন্য, যে বিএনপি জিয়াউর রহমানের যে একটা ফিলোসফিক্যাল যা থট আছে, এই জায়গাটাকে বিএনপি ক্ষমতায় ছিল, তারপরেও আমার মানে দাঁড় করাতে পারেনি। আমি মিডিয়াতে কাজ করেছি, আমার এখনও মনে পড়ে যে চাষী নজরুল ইসলাম, উনি একজন খুব নামকরা মানে ফিল্ম মেকার ছিলেন। চাষী ভাই আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছবি করার জন্য আপনার ময়নামতি ক্যান্টনমেন্ট পুরা ছেড়ে দিয়েছেন। তখন তো আর তো আপনার ছিল না, আমরা যে অ্যানিমেশন ইউজ করি এগুলো সেগুলো ছিল না। উনি বলছেন লাইভ আমাদেরকে হাজার হাজার বুলেট ট্যাঙ্ক দিয়েছে, আমরা একেবারে যুদ্ধের ছবি করেছি। কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে একটা ছবি কেউ করে নাই। জিয়াউর রহমানকে নিয়ে যে একটা মুভি হতে পারে, যেমন আমরা সিরাজউদ্দৌলার অনেকগুলো ডায়লগ আমাদের মনে গেঁথে আছে, কিন্তু জিয়াউর রহমানের কোনো ডায়লগ আমাদের গেঁথে নাই, কারণ ওই ব্যাপারে ফিল্ম তৈরি করা হয় নাই। জিয়াউর রহমানের যে খাল কাটা বা এটাই তো আধুনিক যুগের ছেলেমেয়েরা তো এগুলো ভাবতে পারবে না। তাহলে দেখেন, এই যে শেখ মুজিবের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছে আরও দিব, এই যে জিনিসগুলো মাথার মধ্যে গেঁথে গেছে, কিন্তু জিয়াউর রহমানের কোনো ডায়লগ আমাদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয় নাই। এটা আমিও মানে বিএনপি নেতাদেরকে বহুবার বলেছি যে আপনারা যদি কখনো সুযোগ আসে, জিয়াউর রহমানের একটা মুভি তৈরি করুন, হিস্ট্রিক্যাল মুভি, যেটা বাংলাদেশের কিশোর, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জিয়াউর রহমান যাতে একটা মানে অনুপ্রেরণা আকারে থাকতে পারে।
জি, জোনাস থাকে যে ইনক্লুসিভ পলিটিক্স এবং সেই জায়গায় আদর্শগত জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্রের যে জায়গা, সেই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধন্যবাদ। এটা তো মানে আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। আমাদের জীবনে আমরা যারা মোটামুটিভাবে তাকে শৈশবেই দেখেছি, কিন্তু দেখেছি তাদের জীবনে জিয়াউর রহমানের একটা প্রভাব আছে। পরবর্তীকালে আমরা যখন রাজনীতি করেছি, আমাদের রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে পুরো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি, তার সম্পর্কে আমাদের মূল্যায়ন আছে। আমাদের যেমন সমালোচনাও আছে, তেমনি আমাদের তাদের সম্পর্কে একটা ইতিবাচক মূল্যায়নও আছে। কিন্তু ওই শৈশবের জায়গা যদি বিবেচনা করি, মঞ্জু ভাইয়ের মতো আমারও প্রভাব আছে। মানে 81 সালের জানুয়ারি হবে, ডিসেম্বর, 80 ডিসেম্বর কিংবা 81 জানুয়ারি, এই সময়টাতে হবে, ইভেন ফেব্রুয়ারি হতে পারে। মানে আমরা তখন তিনি খাগড়াছড়ি গিয়েছিলেন, আমার বাবা তখন খাগড়াছড়ি এডিশনাল এসডিও। তো সেই সময়ে ওনার আগমন উপলক্ষে পুরো প্রোটোকলের দায়িত্ব আমার বাবার উপরে ছিল। এবং এসডিও সাহেবের 2 ছেলে, আমরা 3 ভাই, আমাদের একটা যাকে বলে বন্ধুত্ব ছিল এবং আমরা অনেক কাছাকাছি যেতে পেরেছিলাম। এমনকি উনি যে খাল কাটতে গিয়েছেন বেশ লম্বা পথ হেঁটে, তার সাথে অনেক মানুষ তো ছিলই, আমরাও পাশাপাশি হেঁটে সেই সময় তার সাথে গিয়েছিলাম। তো ওই সময়ের মধ্যে একজন প্রেসিডেন্ট এইভাবে মিশে যাচ্ছেন, অনেক ধরনের কাজ করছেন, সেটার একটা প্রভাব আমাদের শৈশবের মধ্যে ছিল এবং আমাদের প্রজন্মের আগে পরে নিশ্চিতভাবে অনেকের মধ্যেই সেই প্রভাব রেখেছেন উনি। আর পরবর্তী এখন আমরা যখন তাকে পেছন ফিরে তাকাই, মানে একজন সৈনিক খুবই গুরুত্বপূর্ণ ক্রান্তি লগ্নে ওই দাঁড়িয়ে যখন স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, এ নিয়ে অনেক বিতর্ক করা হয়েছে, কিন্তু দিয়েছেন কিন্তু উনি সেই সময়কার যে ওই সময়ে যিনি জাতীয় নেতা হিসেবে সামনে এসেছিলেন, শেখ মুজিবুর রহমান, তার নামই দিয়েছিলেন। এবং ওই ঘোষণা আগে পরের চাইতে বড় ব্যাপার হচ্ছে যে ওই ঘোষণাটাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ শুনেছে। ফলে এখানে একটা টেকনিক্যাল বিতর্ক করা হয় কে আগে কে পরে দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের স্বাধীনতার ঘোষণা যদি বলতে বলা হয়, তার যে ইম্প্যাক্ট সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং একটা যুদ্ধে উজ্জীবিত করা, সেটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় মেজর অবস্থায় যে দিয়েছেন। এবং তার পরবর্তীকালে উনি একটা সেক্টর কমান্ডার হয়েছেন, তিনি একটা জেড ফোর্সের প্রধান হয়েছেন, মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছেন, বীর উত্তম হয়েছেন, এবং তারপরে এসে আবার রাজনৈতিক যে নানান পরিক্রমার মধ্য দিয়ে এখানে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশে আমরা যদি প্রেসিডেন্ট হিসেবে তার ভূমিকাটা দেখি, যে একটা দেশের নেতৃত্ব দিচ্ছেন, সেইখানে অনেকগুলো প্রশ্নে আলোচনা করা যাবে। আমার মনে হয় রুমিন অনেকগুলো দিককে বলার চেষ্টা করেছেন, কৃষি, শিল্প, এই ধরনের অর্থনৈতিক পরিগঠনে। আমি আরেকটা বিশেষ দিকের কথা বলি, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ ভারত সম্পর্ক, সেটা সবসময় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের এত বছর পরেও এটাই আমাদের ওয়ান অফ দি মোস্ট ভাইটাল মানে ম্যাটারে পরিণত হয়েছে আমাদের পলিটিক্সে। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে রক্ষা করে ভারতের সাথে একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ, অর্থাৎ আমাদের রিলেশনশিপও রক্ষা করতে হবে, কারণ নেইবার আমরা বদলাতে পারছি না, কিন্তু আমাদের জাতীয় স্বার্থ উপর দাঁড়িয়ে সেই জায়গায় করতে হবে। দেখুন, গঙ্গা চুক্তি করা হয়েছে, পানি বন্টন চুক্তি, সেখানে কিন্তু গ্যারান্টি ক্লজ উনি রাখতে পেরেছিলেন। এবং অন্যান্য ক্ষেত্রেও, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও, যে দেশের স্বার্থের উপর দাঁড়িয়ে যে একটা সম্পর্ক তৈরি করা, সেই জায়গাটা একটা ব্যবহারিক দৃষ্টান্ত যে বাংলাদেশের জনগণের জন্য। এবং এমনকি এটা খুব জরুরি প্রসঙ্গ যে ঐতিহাসিকভাবে ভারতবর্ষ থেকে এখানে মানে ভারত পাকিস্তান, তারপর পাকিস্তান মানে থেকে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব ঘটেছে, এবং যে ধরনের সম্পর্কের ধারাবাহিকতায় আমরা আছি এবং যে জটিলতার মধ্যে আমরা আছি, হিন্দু মুসলমান সম্পর্ক থেকে শুরু করে নানান জায়গা থেকে, সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ গঠন এবং স্থিতির জন্য এবং বিকাশের জন্য ভারতের সাথে সম্পর্কের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার জাতীয় স্বার্থকে
মানে উপর দাঁড়িয়ে থেকে সেইখানে ন্যূনতম ছাড় না দিয়ে মর্যাদায় কোনো নিচু না হয়েই ভারতের সাথে একটা সুসম্পর্কের জায়গা সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তৈরি করেছেন সেই ধারাটা বাংলাদেশের ভবিষ্যতের ক্ষেত্রেও অত্যন্ত দিক নির্দেশনা হিসেবে থাকবে। আমি এইটুকু বলে থামি, আরো অনেক কথা বলা অন্যান্য প্রসঙ্গে আবার আসতেছি। নুরুল হক নুরি, যে আমরা যেভাবে বলি চেপে বসা ফ্যাসিবাদের যেই 5 আগস্টের পতন, তারপরে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা বা সামনে এগিয়ে যাওয়া, সেই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শটা আসলে কতটা প্রাসঙ্গিক? আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথেই সম্মান জানাচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মাত্র বলা চলে যে 4.5 বছরের রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করে তিনি যে এক্সাম্পল সেট করেছেন এবং বাংলাদেশের মতো সেই সময় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে তার দেশের অভ্যন্তরে যেমন কৃষিতে বিপ্লব ঘটানোর পলিসি কিংবা শ্রমবাজার রপ্তানিতে মিডল ইস্টের মতো মুসলিম কান্ট্রিগুলোর সাথে একটা সম্পর্ক উন্নয়ন, এমনকি বিএনপির যে দর্শনটা যে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ, তিনি যে কারণে কিন্তু আপনার ইরান ইরাক যুদ্ধের সময় আপনারা জানেন যে এই 3 সদস্য বিশিষ্ট যে একটা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফ্যাক্টস ফাইন্ডিং সহ বিভিন্ন বিষয়টা সাজেশন বা এই ঘটনার বিষয়ে কাজ করার জন্য, সেখানে কিন্তু বাংলাদেশের এই জিয়াউর রহমান দায়িত্ব পালন করেছেন। সো এর মধ্যে দিয়ে তিনি বোঝা যায় যে তিনি আসলে যেটা সাকিব ভাই বা মঞ্জু ভাইরা বলেছেন, স্বাধীনতার যুদ্ধের সময় তার বয়স কত, 35 বছর বয়স। সো মঞ্জু ভাই যেটা বলেছিলেন যে তাদের চেয়ে অল্প বয়সে সে মুক্তিযুদ্ধের সেই সময়ের অবিসংবাদিত নেতা থেকে শুরু করে পরবর্তীতে আবার দেখেন যে তিনি কিন্তু আবার মিলিটারির যেটা প্রোটোকল আবার ব্যাকই ফিরে গেছেন, তিনি কিন্তু সামনে আসেন নাই। আবার যখন দেশের একটা ক্রাইসিস তৈরি হয়েছে 75-এর পরে পাল্টা কু, সে সময় আবার ঠিকই মানুষ কিংবা সিপাহী জনতাই থেকে সামনে নিয়ে এসেছে, তিনি আবার দেশের হাল ধরেছেন এবং ওই সময় দেশকে এত অল্প সময়ের মধ্যে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে সহযোগীমূলক একটা সংগঠন সার্ক গঠনের ইনিশিয়েটিভ নেওয়া এবং মিডল ইস্ট সহ মুসলিম বিশ্বগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তিনি যে এক্সাম্পলগুলো সেট করেছেন, সেটা মনে করি বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদদের জন্যই অনুসরণীয় এবং এটা একটা অ্যানালাইসিস করা, এখান থেকে লিডারশিপেরও অনেক বিষয় লেসন নেওয়ার আছে। যে এত একজন ভিশনারি মানুষ ছিলেন, তিনি যদি বেঁচে থাকতেন আরও অন্তত 5 বছর, তাও দেশকে আমাদের ধারণা কোন জায়গায় নিয়ে যেতে আল্লাহ জানে। যেটা এখন আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমরা স্বপ্ন শুরুর দিকে দেখেছিলাম বা প্রত্যাশা করেছিলাম, এখন জানি না কতটুকু, কিন্তু প্রত্যাশার অনেকখানি ফিকে হয়ে যাচ্ছে বাস্তবতার কারণে। তো তিনি যেভাবে যেটা বলছিলেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছিল, বাকশাল করার মধ্যে দিয়ে তো আওয়ামী লীগের রাজনীতি কার্যত হয়ে গেছে, আওয়ামী লীগ তো দল হিসেবে স্থগিত হয়ে গেছিল। সেখানে কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগকেও আবার মানে এই ডেমোক্রেসি ওপেন করে দিলেন। দেখেন ভাগ্যের কি নির্মম পড়িয়ে শেখ হাসিনা তো দেশে আসলেন 17ই মে নাকি 17 মে কত তারিখ যেন, শেখ হাসিনা দেশে আসলেন, তার কয়েকদিনের মধ্যেই তো তার মৃত্যু ঘটলো। সো তার মানে এখানে বোঝা যাচ্ছিল যে আসলে জিয়াউর রহমানের এই যে দেশকে এগিয়ে নেওয়া এবং বিশেষ করে আরো একটা বিষয় আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এখনকার শাসকদের পরবর্তী শাসকদেরও পলিসি গ্রহণের ক্ষেত্রে বিবেচনার বিষয়, যে দেখেন জিয়াউর রহমান আপনার এই একটা সুশৃঙ্খল মেধাবী, আপনার যেটা আর্মিতে যে শৃঙ্খলা আছে তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য তিনি যে বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠন করেছিলেন বা এটার উপরে জোর দিয়েছিলেন, যেটা কিছু আগে শুনলাম যে তারেক সাহেবও বলছিলেন যে আমরা এটাতে জোর দেবো, খুবই একটা ভালো পদক্ষেপ। একই সাথে আবার দেখেন সেন্ট্রালের পাশাপাশি তিনি কিন্তু গ্রামের অল্প শিক্ষিত লোকজনকেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজে গড়ে তোলার জন্য আনসারের পাশাপাশি বিডিপি যেটা বলে ভিলেজ ডিফেন্স পার্টি আপনার গঠন করেছিলেন। সো এইটা দ্বারা কিন্তু আমরা যেটা অনেক তাত্ত্বিকরা বাংলাদেশের গণপ্রতিরক্ষা নীতির কথা বলেন, ওইটা কিন্তু তিনি এই সময় ফিল করেছিলেন। সো এখনকার যে লিডারশিপ তারা যদি এটাকে বিবেচনা করতে পারে পলিসির ক্ষেত্রে, আমি মনে করি এখনকার সংকট উত্তরণে আমরা অনেক ধরনের পথ খুলতে পারি। একটা জিনিস আমি শুধু যোগ করি, সরি, সেটা হচ্ছে যে এই যে দেখেন যেটা জোনায়েদ সাকিব বলছিলেন, রাজনীতিবিদেরা কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু মানুষ যখন নেমে এসেছে, একজন মিলিটারি নেতা যখন বলেছেন ওই রিভোল্ট, তখন কিন্তু এটা
মানে কম্বিনেশনটা হয়েছে, মানুষ রাস্তায় নেমে এসেছে। আমাদের গণ অভ্যুত্থানের প্রত্যেকটা পরতে পরতে আমরা দেখেছি, এরশাদের সময় দেখেছি, এবারও আমরা দেখেছি যে পিপলের সাথে যখন সেনাবাহিনীর নেতৃত্বের একটা যোগসূত্র হয়ে যায় তখনই জনগণের মুক্তিটা আসে। জিয়াউর রহমানের হাত দিয়ে যেটা এসেছে মানে 71 সালে, এর পরের জায়গাটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মিলিটারি জায়গা থেকে এসে আবার রাজনীতিতে মানে অর্থাৎ গণতান্ত্রিক জায়গায় ধারা, এটা কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুলি হ্যান্ডেল করেছে। মানে একটা বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছিল যে একটা একদলীয় রাষ্ট্র, একদলীয় শাসন জারি হয়েছিল বাকশাল এবং ইত্যাদি, তার মধ্য দিয়ে আবার একটা বহুদলীয় গণতন্ত্রে ফেরা, মানে ইনক্লুসিভ পলিটিক্সের তার অনেক রকম সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু ওইটার যে একটা যাত্রা তখন আবার নতুন করে শুরু হয়েছে, সেটা আবার ঘটেছে মানে সেনাবাহিনী থেকে আসা একজন, যে কারণে আপনাদেরকে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের রাজনীতিতে এগুলো খুব মানে বলা চলে যে একটা ইন্টারেস্টিং মানে নানান রকম বাঁক আছে। ব্যাস রুমিন ফান, একটু আবার সমসাময়িক ঘটনার প্রভাব দিকে আসে। যে নুরুল হক নূরের শেষ মন্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কে নিয়ে 5 আগস্টের পরে যে প্রত্যাশা, সেই জায়গাটা অনেকটাই ফিকে হয়ে এলো কিনা, এসেছে কিনা, তিনি পদত্যাগ করছেন না, থাকছেন, কিন্তু এতে কি সংকট আসলে কাটলো নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি হলো? এখন দেখুন, ওনাকে নিয়ে প্রত্যাশা ডেফিনেটলি রাজনৈতিক দলগুলোর ছিল, এবং লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি শুরুতেই বলেছে এটি আমাদের সরকার, একে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং বিএনপি কিন্তু গত 9 মাস অব্যাহতভাবে সহযোগিতা করে গেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। কিন্তু সরকার নিজেই যদি প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হতে থাকে, এটা তো কোনো রাজনৈতিক দলের আসলে কিছু করবার থাকে না। আপনি দেখুন, এক একটা খাত ধরে ধরে যদি আমরা আলোচনা করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি মগবাজারের ঘটনাটার কথা জানেন, চাপাতি নিয়ে সকালবেলা ছিনতাই, তার একদিন পার না হতেই 22 লক্ষ টাকা একজন ব্যবসায়ীর কাছ থেকে গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে গেছে। আমরা দেখলাম একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেটা একসঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন কিংবা রাজনৈতিক পরিস্থিতি বলেন, দুটোই অবনতির ইঙ্গিত দেয়। একজন নারীকে, বাংলাদেশের নারীদের রাজনীতিতে নানান রকম প্রতিবন্ধকতা আছে, কিন্তু এভাবে শারীরিকভাবে নিগ্রহ হাসিনা করেছিল এই জুলাই আগস্টের অভ্যুত্থানে, তার মাসুল হাসিনাকে দিতে হয়েছে। ইউনূস সরকারের সময়ও আমরা দেখলাম একজন নারীকে, শিবির কর্মী, এমনভাবে লাথি মেরেছেন যে ভদ্রমহিলা রীতিমতো উড়ে গিয়ে বোধহয় পড়েছেন। সো এগুলো হচ্ছে একেবারে রেড অ্যালার্ট, হ্যাঁ, সরকারের জন্য একটা রেড অ্যালার্ট। আপনি যদি কূটনৈতিক দিকে চিন্তা করেন, করিডোর নিয়ে আমরা আলোচনা করব, আপনি শুরুতেই বলছিলেন, করিডোর ইস্যুটি প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে গোপন করে, এটি আর্মির কাছ থেকে গোপন করে হঠাৎ করে দেবার যেই একটা দুরভিসন্ধি সরকারের, এবং সেটাকে কখনো করিডোর বলে, কখনো প্যাসেজ বলে, কখনো হিউম্যান লাইন, মানে একবার এক এক কথা বলে এটাকে সবশেষে সরে আসা, এগুলো কিন্তু খুব ভালো বার্তা দেয় না। আপনি রোহিঙ্গা বিষয়ক বিশেষ একজন দূত নিয়োগ করলেন, বললেন যে 1 লক্ষ রোহিঙ্গা ফেরত যাবে বা 1,80,000, উল্টো 1,13,000 রোহিঙ্গা 1 মাসের মধ্যে বাংলাদেশে ঢুকে গেল। এগুলো কোনো ভালো বার্তা দেয় না। ক্রমাগতভাবে ভারত বাংলাদেশে পুষিন করে যাচ্ছে, এবং সরকার ভারতের সঙ্গে একটি কার্যকর সংলাপে যেতে ব্যর্থ হচ্ছে। এখানে গালাগালি করে কোনো লাভ নাই, কাউকে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, ভারতের আধিপত্যবাদ, এগুলো বলে লাভ নাই ভাই। মোদ্দা কথা হচ্ছে, আপনার দেশে ভারত পুষিন করছে, আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন। আপনি যদি মনে করেন আপনার ভারতের সঙ্গে যুদ্ধ করে এটা ফয়সালা করার হ্যাডম আছে, আপনি করেন সেটা, বা যদি যুদ্ধ করার হ্যাডম না থাকে তাহলে ভারতের সাথে আলোচনা করেন। আমরা তো আর বার্ডেন নিতে পারবো না। হ্যাঁ, আবার দেখুন, আমরা শুনতে পাচ্ছি যে সরকারের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক খুব ভালো। IMF এর 4র্থ কিস্তি কি এসছে? এখনো আসে নাই। এটা নিয়ে কিছুদিন হইচই হলো, শুনলাম ডলারের দাম বাজারের হাতে ছেড়ে দিলেই IMF লোন ছাড় করবে। ডলারের দাম বাজারের হাতে ছাড়া হয়েছে, অনেক গাইগুই করলো সরকার, পরে ছাড়লো, কিন্তু এখন পর্যন্ত IMF এর লোন আসে না। IMF এর লোন ইম্পর্টেন্ট এই জন্যই যে এর সঙ্গে বিশ্বব্যাংক এবং আতার যে দাতা সংস্থাগুলো আছে, তাদের লোন পাওয়া, তাদের ক্রেডিট পাওয়া এটাতে নির্ভর করে। সো আপনি IMF এর লোনটা আনতে পারলেন না, আপনি পশ্চিমা বিশ্ব
আপনার সাথে ভালো সম্পর্ক, কিন্তু তাদের বিভিন্ন নীতি সিদ্ধান্তগুলো যদি আপনি লক্ষ্য করেন, আপনি কিন্তু সেই ভালো সম্পর্কের কোনো ছাপ আপনি কোথাও পাবেন না। যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এত ভালো সম্পর্ক, সেই যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্যের উপর এক্সট্রা আরও শুল্ক আরোপ করে এখন 37% হয়েছে শুল্ক। আজকে গণমাধ্যমে দেখছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আমরা তুলা সহ আরো কিছু তুলা তেল গ্যাস এগুলো আমরা যুক্তরাষ্ট্র থেকে এনে একটা ব্যালেন্স করব আমাদের আমদানি রপ্তানিতে, তাহলে আমাদের শুল্ক কমে আসবে। সো আমরা কিন্তু কূটনীতিতেও কোনো ভালো বার্তা দেখছি না। আবার আপনি ধরুন আইন শৃঙ্খলা, কূটনীতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভীষণ অস্থিরতা। উনি একটি দলকে ডে 1 থেকে যেভাবে প্রিভিলেজ দিচ্ছেন, যেভাবে সেই দলটির ব্যাপারে এক ধরনের ওন করে উনি কথা বলছেন, এবং তিনি তো বিদেশে গিয়ে গণমাধ্যমকে এটাও বলেছেন যে আমি বলেছি তাদেরকে দল করতে, কারণ তারা যদি দল না করে তাহলে মানে এই জুলাই স্পিরিটটা আর কেউ ধারণ করতে পারবে না। অ্যাজ ইফ বাংলাদেশে আর কোনো দল জুলাই স্পিরিটে যায় না। এখানে আমরা যেই 4টি দলকে রিপ্রেজেন্ট করছি, আপনি বলুন তো আমরা কেউ কি এই জুলাই অভ্যুত্থানের বাইরে ছিলাম? আমরা কি ছিলাম কেউ বাইরে? প্রশ্নই আসে না। এখন আপনি বলতে পারেন আমরা নামে ব্যানারে কেন যাইনি। তখন যদি আমরা বিএনপির ব্যানারে গিয়ে দাঁড়াতাম, হাসিনা আরো কয়েকশো গুণ মানুষ তখন মারার একটা লেজিটিমেসি বের করে ফেলতো না, বলতো না যেটা সরকার পতনের আন্দোলন। সো আমাদেরকে স্ট্র্যাটেজিক কারণেই আমরা হয়তো ব্যানার নিয়ে যেতে পারি নাই, কিন্তু এখানে আমরা যে 4 জন বসেছি, একজনও এই আন্দোলন, একটা দলও এই আন্দোলনের বাইরে আমরা কেউ ছিলাম না। কিন্তু উনি বিভাজনের নীতিতে গেলেন। এই যে আমরা এখন একটু আগে আলোচনা করলাম না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে করেছেন, অতি বাম থেকে অতি ডান, মধ্যপন্থা সকলকে তিনি এক আমব্রেলা, বাংলাদেশি জাতীয়তাবাদের আমব্রেলা বা ছাতার নিচে নিয়ে এসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আসতে না আসতে, অথচ উনি ছিলেন সকলের প্রতিনিধি, কিন্তু উনি এতই বিভাজন তৈরি করলেন যে এখন ফেসবুকে ঢুকলে মনে হয় যে একজন আরেকজনের মানে মাংস ছিঁড়ে ফেলবে, এরকম ঘৃণা, এরকম জিঘাংসা। এটা তো দেশের ভবিষ্যতের জন্য খুব অ্যালার্মিং বার্তা দেয়, দেশকে ভালো দিকে নেওয়ার ইঙ্গিত দেয় না। জি, মুজিবুর রহমান মুজু, যে ডক্টর ইউনূসের একটি দলের প্রতি অতিরিক্ত অনুরাগ থেকে যে বিভাজনের নীতি, যেটা সামনের রাজনীতির জন্য ভালো বার্তা দেয় না, আপনি কি বলবেন? আমি তো দেখছি যেটা, যে যখন রুমিন ফারহানা বা বিএনপি যখন বলছে শুধু ডক্টর ইউনূসের খারাপ দিকগুলো দেখে দেখে বেশি বলছে, অবশ্যই ডক্টর ইউনূসের বিরাট একটা ফেলিওর আছে, কিন্তু ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অবদান আমি যেটা বলবো, যে উনি এই ক্রাইসিসে হালটা ধরেছেন। কারণ এর আগেও কিন্তু 2007 সালে আমরা যেটা জানি, কথিত আছে যে ওনাকে অফার করা হয়েছিল, উনি কিন্তু দায়িত্ব নেন নাই। প্রথম কথা হচ্ছে, এরকম একটা ক্রাইসিসে বাংলাদেশে দায়িত্ব নেওয়ার জন্য আমরা একজনকে অফার করেছি, এবং এত বহুদা বিভক্ত জায়গায় আমরা একজনের ব্যাপারে আমরা ঐকমত্য হতে পেরেছি, এটা একটা ইস্যু। নাম্বার 2 হচ্ছে, দেখেন প্রফেসর ইউনূস প্রথমে এসেই উনি কিন্তু যেটা বলেছেন, আমি রাষ্ট্র পরিচালনার লোক না, এবং প্রথমে উনি যে ভুলটা করেছেন, যেটা আমি ওই ক্ষেত্রে আমি রুমিনের সাথে একমত, যে প্রথম যে ভুলটা উনি করেছেন, যে ওনার যেই সবাইকে একতাবদ্ধ করা দরকার ছিল, এই দিকটা উনি মনোযোগ দেন নাই। রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আমি এটা প্রায় বলি যে উনি নানা জায়গা থেকে লোক হায়ার করেছেন। যেমন ধরুন, উনি যাতায়াতের জন্য মানে ট্রান্সপোর্টেশনের জন্য মিস্টার মঈন খন্দকার বা এই টাইপের কাকে যেন উনি আমেরিকা থেকে নিয়ে এসেছেন। আমাদের টেলিকমিউনিকেশনের জন্য জার্মানি থেকে, তারপরে আমাদের এই যে কি সিদ্দিকি যেন লুৎফে সিদ্দিকিকে হায়ার করেছেন, বিশেষ দূত। হ্যাঁ, কিন্তু উনি এই পলিটিক্যাল ক্রাইসিসের জন্য কাউকে হায়ার করেন নাই। উনি ওনার বন্ধু বান্ধব সারা পৃথিবীতে আছে, সেখান থেকে হায়ার করতে পারতেন, অথবা বাংলাদেশেই তো আমাদের অনেক পলিটিক্যাল ইয়ারা আছেন, বিভিন্ন ধারা থেকে উনি ছোট একটা টিম তৈরি করতে পারতেন। ফলে এখন যেটা দাঁড়াচ্ছে, আমি কিন্তু মানে বর্তমানে যাই দেখছি, আমি বর্তমানে কিন্তু প্রবলেমটা খুব, এতদিন ছিল সংস্কার না নির্বাচন, বিচার না নির্বাচন, নানা কিছু, এখন কিন্তু আমরা খুব ছোট জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে ডিসেম্বর না জুন। এবং এটা আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি একটু সচেতন হয়, স্পেশালি দায়িত্বটা বিএনপির উপরে বেশি, আর যদি প্রফেসর ইউনূস এই জায়গায় উনি যদি সচেতন থাকেন বা একটু যদি উনি ছাড় দেন, তাহলে আমি মনে করি আমরা একটা ইলেকশনে যেতে পারি। এবং সংস্কার বিচার মোটামুটি ধরেন আমরা 100 চাই, 100 থেকে হয়তো কম পেলাম, কিন্তু যেটা পাওয়ার আমরা সবাই কিন্তু পেয়ে গেছি। ধরেন
এই যে যেটা রুমিন ফারহানা বললেন যে আমরা সবাই এত বেশি নির্যাতিত ছিলাম, এত বেশি নিপীড়িত ছিলাম, এখন তো আমরা এই জায়গা থেকে তো আমরা ফ্রি আছি। আমরা এখন মানে ঘুরে বেড়াতে পারছি, কথা বলতে পারছি, নির্বাচনী কার্যক্রমে সবাই সম্পৃক্ত হতে পারছি, নানা ধরনের জায়গাতে অন্য ঝামেলা তৈরি হচ্ছে। এখন আমরা নিজেরা নিজেদেরকে মানে ট্রল করছি, নিজের দিকে আঙ্গুল তুলছি, ওটা আলাদা এক ধরনের পেইন, যেটা নিয়ে আমরা খুব চিন্তিত। কিন্তু যে একটি কথা যে বলা হচ্ছে শুধু নির্বাচনের কথাটা বললে এক ধরনের প্রতিপক্ষ না বানিয়ে ফেলা হচ্ছে। বিষয় হচ্ছে যে ওই যে আমি বললাম না, ডক্টর ইউনূস 10টা কথা বলছেন, 10টা কথার মধ্যে একটা বলছেন হয়তো নির্বাচন প্রসঙ্গে, বাকি 9টার কথা কিন্তু আমরা বলছি না। আমরা শুধু ওই ওনার জোনটাকেই মানে আঙ্গুল তুলছি বা দেখছি, কিন্তু উনি তো অন্যান্য আরও অনেক কথা বলছেন। যেমন ধরেন উনি কিন্তু সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন, অনেক ডেভেলপমেন্টের কথা বলছেন। আমি যেটা বুঝি আমার হিসাবে যে প্রফেসর ইউনূস শুধু নির্বাচন করতে চান না, উনি আরও কিছু কাজ করে যেতে চান। এখন আপনি হয়তো বলতে পারেন উনি আরও কিছু কাজ করবেন কেন, আমরা কি ওনাকে এখতিয়ার দিয়েছি? ম্যান্ডেটটা আছে না, এই ম্যান্ডেট আমরা ওনাকে দেই বা না দেই, উনি এটা মানে নিজে থেকে নিয়েছেন। নাহলে উনি কেন জাপানে গিয়ে আজকে 1 লক্ষ চাকরির ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, তারপরে আপনার বন্দরের ব্যাপারে চিন্তা করছেন, তারপরে আপনার আমরা কিছুদিন আগে দেখলাম রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে চিন্তা করছেন। আমরা তো অনেক সমালোচনা করছি, কিন্তু এটা কিন্তু ডক্টর ইউনূসের একটা অ্যাসেট হয়ে যাবে ভবিষ্যতে। ধরেন 6 মাস পরে যখন ইউনূস থাকবে না, তখন কিন্তু উনি একটা বলার সুযোগ পাবেন, দেখেন আমি অনেকগুলো কাজ ধরেছিলাম কিন্তু পলিটিশিয়ানদের জন্য কিছু করতে পারি নাই। এবং এই চাপগুলো কিন্তু পরে নির্বাচিত সরকারের উপর আসবে, সবাই চিন্তা করবে, সবাই কিন্তু ওই যে পরের সরকারের সাথে দ্রব্যমূল্যের তুলনা করবে, পরের সরকারের সাথে যানজটের তুলনা করবে, পরের সরকারের সাথে ওই যে ইভেন ঈদের যাতায়াত ব্যবস্থারও সবাই তুলনা করবে। তো এই জায়গাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডক্টর ইউনূস একটা গ্রহণযোগ্য লোক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি রাজনৈতিকভাবে যোগ্য লোক না। এখন এটা তো স্বাভাবিক, আমরা যেমন জিয়াউর রহমানকে নিয়ে চিন্তা করলাম, ওনার ভার্সেটাইল ক্যাপাসিটি আছে, ওনার সব ধরনের ম্যানেজমেন্ট ছিল, মাত্র 4 বছরে একটা অদ্ভুত ধরনের মানে উনি ওনার ক্যারিশমা দেখাতে পেরেছেন। প্রফেসর ইউনূসের স্পেশালিটি আপনি দেখবেন, আমি এটা সাকিব ভাই ভালো বলতে পারবেন, প্রফেসর ইউনূসের মুখ দিয়ে আমি কখনো কোনো তত্ত্ব শুনি নাই। যেমন ধরেন আমাদের ইকোনমিস্টরা কিন্তু কথায় কথায় মূল্যস্ফীতি, বাজার পরিস্থিতি নানা তত্ত্ব দেন। প্রফেসর ইউনূসের মুখ দিয়ে আমি কখনো এই ধরনের কঠিন বাক্য শুনি নাই। উনি সবসময় খুব সহজ ভাষায় কথা বলেন। এবং উনি বলেছেন, ওনার একটা লেকচার আমি শুনেছি, উনি বলেছেন অর্থনীতিবিদ হিসেবে আমি কিছুই শিখি নাই। আমি যে অর্থনীতি পড়েছি, অর্থনীতির উপর পিএইচডি করেছি, বিভিন্ন বিষয় করেছি, আমি একটা শিখি নাই, একটা কিছুই শিখতে পারি না সেখান থেকে। উনি একটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে শিখেছেন। এখন প্রফেসর ইউনূসের জায়গাটায় আমি যেটা দেখি যে ওনাকে আমরা ঐক্যের জায়গা থেকে আমরা পেয়েছি, যোগ্যতার জায়গা থেকে উনি যদি রাজনীতিবিদদেরকে গুরুত্ব দিতেন, রাজনীতিবিদদের মধ্য থেকে কারোর সহযোগিতা নিতেন, তাহলে আমাদের এই ক্রাইসিসটা হতো না। এবং যেই ক্রাইসিসটা হচ্ছে এখন, আবারও বলছি যে আমাদের এই মানে এই বাকযুদ্ধ এবং একে অপরের ব্যাপারে যেই মানে বিশ্বাসের যে ঘাটতি বা মানে ট্রাস্ট ডিফিসিট যেটা হয়েছে, এটা অবশ্যই দূর করতে হবে এবং দূর করে আমাদের একটা সলিউশনের দিকে যেতে হবে। আদার দেন এটা জটিল অবস্থার দিকে যাবে। জি, জোনাস থেকে যে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব থেকে রাজনীতিতে এক ধরনের যেটা মানে কিছুটা অক্ষমতা বলেন বা যেভাবে বলেন, এবং এই জায়গায় এই অনৈক্যের জায়গাটা দূর করা কতটা জরুরি। আর যেটা বলছিলাম যে তিনি থাকছেন, পদত্যাগ তো করছেন না পরিষ্কার, কিন্তু সংকট কি আসলে কাটলো কিনা, সামনের চ্যালেঞ্জটা আসলে কি রয়ে গেল? দেখুন, এই সরকার অনেকগুলো রাজনৈতিক শক্তি, শ্রেণী পেশা এবং দেশের সিভিল সমাজ সকলের সমর্থনের উপরে গড়ে উঠেছে। কাজেই শুরুতেই সরকারের যে জায়গাটা দরকার ছিল যে একটা হচ্ছে যে তার যারা সমর্থন ভিত্তি, মানে জনগণ তার সমর্থন ধরে নিলাম, কিন্তু জনগণের এখন প্রকাশ মানে এটা কীভাবে, মানে তার প্রতিনিধিত্বটা কীভাবে হবে? ইলেকশন হলে পার্লামেন্ট হয়, এখন যেহেতু পার্লামেন্ট নাই, ইলেকশন হয়নি, তাহলে এইটা হচ্ছে যারা আন্দোলনকারী শক্তি, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন, সেই শক্তির উপর দাঁড়িয়েতেই সরকারটা গড়ে উঠেছে। তাহলে এরা, এই রাজনৈতিক দলগুলো, এই শ্রেণী পেশার সংগঠনগুলো, এই শিক্ষার্থীরা এবং তারা মিলে এই সরকারটা গঠন করেছে। তাহলে তাদের প্রতি মুহূর্তের একটা কর্তব্য হচ্ছে তার যারা সমর্থন ভিত্তি, তার বৈধতার যে উৎস, তাদের সাথে তাদের ঘনিষ্ঠ যোগাযোগটা রাখা। সে কারণে আমরা শুরু থেকে মানে অগাস্ট মাসেই বলেছিলাম যে এটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল কিংবা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল করা দরকার। যেহেতু রাজনৈতিক দলগুলো মানে সরকারের যোগ দেয়নি, দিতে চেয়েছে কি দেয়নি, কিংবা কার কি প্রস্তাব ছিল, এটা আপাতত তুলে রাখেন।
বাস্তবতা হচ্ছে যে তারা যোগ দেয়নি। ফলে রাজনৈতিক দল মানে সহ যে এটার সাথে একটা যোগাযোগের জায়গা হিসেবে এই জাতীয় পলিটিক্যাল কাউন্সিলটা দরকার ছিল। এখন নিদেন পক্ষে তো তাদের পলিটিক্যাল ব্যবস্থাপনা মানে এই যে এদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখা বিভিন্ন বিষয়গুলো আলাপ করা তার জন্য তো একটা দায়িত্বপ্রাপ্ত জায়গা লাগবে। এটা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি অনেক কিছু করতে চাইলেন কিন্তু যারা আপনার সমর্থন ভিত্তিক তারা আপনাকে দূরে সরতে থাকলো, তো তাহলে তো আপনার মানে পুরোটা একটা পলিটিক্যাল ফেলিয়ার হিসেবে হাজির হলো। তাহলে সেইটার জন্য যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমরা যদি ঠিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কখনো কখনো একজন উপদেষ্টা অথবা দুজন উপদেষ্টা দায়িত্ব নেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু এটা না কোনো ঠিক একটা মানে খুব অ্যাডহক বেসিস। সেই জায়গায় আপনারা গত কয়েকবার যখন আমরা চেষ্টা করে বসেছেন এই সমস্যাটার কথা ওনাকে, এমনকি গত ফেব্রুয়ারি মাসের পরে এই হঠাৎ করে এই যে ওনার পদত্যাগের পরিস্থিতির পরে কথা শোনা যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের একটা বৈঠক হলো। মাঝখানে 3 মাস কোনো আলাপ আলোচনাই নেই। হয়তো একটা পার্টি কিংবা দুটো পার্টি কিংবা বিএনপির সাথে মাঝখানে একবার একটা বৈঠক হয়েছিল দেখেছিলাম। এইটা এইভাবে হলে কেউ না কেউ দূরত্ব মানে বোধ করবে। আবার একই সময় ধরেন মানে শিক্ষার্থীদের প্রতিনিধি আকারে যখন মানে উপদেষ্টা পরিষদে গেল, সেখান থেকে একজন শিক্ষার্থী পদত্যাগ করে আসলেন এবং তিনি একটা শিক্ষার্থীদের একটা উল্লেখযোগ্য অংশের একটা পার্টি গঠন করলো, তিনি দলের দায়িত্ব নিলেন। পরিষ্কারভাবেই রাজনৈতিক দল গঠনের পরে সমস্ত শিক্ষার্থী তো ওই রাজনৈতিক দলে যায়নি, সমস্ত আন্দোলনকারী শক্তি তো রাজনৈতিক, তারা একটা রাজনৈতিক দল হয়েছেন। অপরাপর রাজনৈতিক দলের মতোই এখন যতই নবীন হোক সে তো একটা রাজনৈতিক দল, তারও লক্ষ্য হচ্ছে ক্ষমতা যাওয়া। সেই জায়গা থেকে এখন সরকারের কিন্তু আরও অনেক বেশি নিরপেক্ষ আচরণ করার জায়গাটা তৈরি হলো। শিক্ষার্থীদের প্রতি যে সকলেরই একটা বায়াস ছিল সেইটা কিন্তু রাজনৈতিক দল গঠনের পর একই মাত্রায় থাকেনি। এই পার্থক্যটা এনসিপিরও বোঝা উচিত, এই পার্থক্যটা মানে সরকারেরও বোঝা উচিত। সেইটা যখন ঘটলো তাহলে সরকারের অ্যাটিটিউডের যে পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনটা আমরা দেখলাম না, বরং সবাই দেখতে থাকলো মনে হচ্ছে যে সরকার একটা ওই নবগঠিত দলের প্রতি তার একটা বায়াস, অথবা সে প্রায় তার সরকার হয়ে উঠছে। এইটা তো রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করবে। তারপরে যখন আপনি প্রলং করার কথা কেউ কেউ তোলেন, তারাই আবার প্রভাবশালী হন কোনো না কোনো ফর্মে, এগুলো অনেক ধরনের পারসেপশন তৈরি করে একটা বিরাট দূরত্ব তৈরি করছে। দূরত্ব ভাঙার দায়িত্বটাকে ধরুন আপনি সরকার, আমি আপনার সম্পর্কে ভুল বুঝতেছি, তাহলে আপনারই কিন্তু উদ্যোগ নিয়ে এটা করতে হবে। আমারও দায়িত্ব আছে, কিন্তু আপনাকে উদ্যোগটা নিতে হবে। সেই উদ্যোগের ঘাটতি এখানে একটা বড় ধরনের আরও দূরত্ব সৃষ্টি করছে। এখন এই জায়গা থেকে আমরা যেটা বলবো যে ব্যাপারগুলো যেহেতু তারপরেও একটা সুনির্দিষ্ট জায়গায় এসে ঠেকে গেছে, বিচার সংস্কার নির্বাচনের একটা রোড ম্যাপ, সরকারের উচিত হবে এই রোড ম্যাপটা ঘোষণা করা। সরকার যতটুকু সময় পেয়ে যা যা করতে চান সেটাই তারা অনেক শান্তিতে করতে পারবেন যদি তারা এই রোড ম্যাপ ঘোষণা করেন। তখন আবার রাজনৈতিক দলগুলো তারা তাদের নিজস্ব কাজ আছে, নির্বাচনের প্রস্তুতির ব্যাপার আছে, সেই জায়গায় যাবে। তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কি, নির্বাচনের চাইতেও নির্বাচনে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হবে, তার মানে সংস্কার, বিচার কিংবা কার কি এজেন্ডা ইত্যাদি, অথবা নির্বাচনের পরিবেশ, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন ধরুন নির্বাচনের পরিবেশকে আমরা যখন নির্বাচনী এলাকায় পাবো, পুলিশ কি একই রকম আচরণ করবে? একটু আগে যে কথাটা বললেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওখানে ছাত্র শিবিরের একজন নেতা কিংবা কর্মী সে সরাসরি একজন নারীর উপরে, নারী আন্দোলনকারীর উপরে, তার উপরে লাথি মারলো। এই ধরনের ন্যাক্কারজনক একটা আচরণের পরে তিনি কি মানে পুলিশ কি তাকে ধরতে গেছে? ধরতে পারে না। কেন? কারণ ওই ছাত্র শিবির করেন। তার মানে পুলিশ নিজে এখনো পর্যন্ত ওই কারা ক্ষমতায় আছে অথবা ভবিষ্যতে আসবে অথবা কি কি অবস্থা, সেই প্রশ্নগুলোর দ্বারা তাই চালিত হচ্ছেন। তাহলে এটা কি নির্বাচনের পরিবেশের জন্য একটা সমস্যা জায়গায় তৈরি করতে পারে? তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হবে এবং সেখানে সরকারকে ভূমিকা নিতে হবে। তাহলে আমরা বলতে চাইছি ধরেন সংস্কারের এজেন্ডা, ম্যানিফেস্টো, নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের যে প্রস্তুতি, দলগুলো তাদের প্রার্থী বাছাই করবে, যারা জোট গঠন করবেন, কোয়ালিশন করবেন, তাদের মধ্যে মানে নানান রকম ইকুয়েশন হবে, এইগুলো গুরুত্বপূর্ণ হবে। সেদিকে তো ভাই যেতেই দিচ্ছেন না। আমরা জানি না নির্বাচন কবে হবে। আর সরকার তখন কিন্তু তার যে সমস্ত মানে অর্থনৈতিক কাজ, দায়িত্ব, সেগুলো তারা ভালো মতো করতে পারতেন এবং সেইটা করে বরং নির্বাচনের এই প্রস্তুতিমূলক জায়গাগুলোতে আরও বেশি মনোযোগ দিতেন। কাজেই সংস্কার এবং নির্বাচনের পরিবেশের যে গুরুত্ব, সেটাকে বরং খর্ব করা হচ্ছে, সেটাকে আন্ডারমাইন করা হচ্ছে এই নির্বাচনের তারিখ সংক্রান্ত একটা
বিষয় যেটা সুনির্দিষ্ট করলে আমরা দেখি যে বরং পুরো পরিস্থিতির মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে, সেটা না করার মধ্যে। জি, নুরুল হক নুরি, যে নির্বাচনের দিনক্ষণে যে সংকট, এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে গেলেন, কিন্তু উপদেষ্টা পরিষদের পুনর্গঠন বলি, রদবদল বলি, এই জায়গাটা এখন জরুরি কিনা? তার আগে আমি একটু রুমিন ফারহান আপার সাথে কথা বলি। উনি মাঝখানে একটা বলছিলেন, এটা বাস্তব যে আমরা দেখলাম যে আওয়ামী লীগের আমলে ধরেন আমাদের চরিত্র হনন, সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বাজে প্রোপাগান্ডা ছড়ানো একটা কাজ করতো। সিআরআই আওয়ামী লীগের একটা টিম ছিল, এরা ফান্ড করতো। বিপু সাহেব যারা আছে, ওই আপনার ট্রাস্টি মাস্টার আওয়ামী লীগের গবেষণা সেল হিসেবে তারা বলতো আরে প্রোপাগান্ডা ছিল এবং গভর্নমেন্টের পক্ষে ন্যারেটিভ দাঁড় কোনো। এখন দেখলাম ও কিছু ক্ষেত্রে ইন ফেভার অফ গভর্নমেন্ট এবং মানে ডিসফেভার অফ অপোজিশন, যারা নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলি, তাদের চরিত্র হনন থেকে শুরু করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব, আমির খসরু মাহমুদ, রুমিন আপা, শামা ওবায়দ, এরকমের টপ লিডার সবাইকে ভারতের দালাল বানিয়ে দিচ্ছে। বাইরে যারা আমরাও যারা নির্বাচন নিয়ে কথা, আমাদেরকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখেন 16 বছর বিএনপি ইন্ডিয়ার কারণে নির্বাচন থেকে বঞ্চিত ছিল, ক্ষমতা আসতে পারে নাই। তারেক রহমান নির্বাসিত, খালেদা জিয়ার মতো সাবেক প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী ইন্ডিয়ান পলিসির কারণে জেলে ছিল। সেই দল ভারতের কাছে বিক্রি হবে, ভারতের গোলামি করবে। এই প্রোপাগান্ডাগুলো কেন ছড়ানো হচ্ছে? সহজ সরল গ্রাম্য অল্প শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করার জন্য। প্লাস যে আমরাও যারা কথা বলছি, এরা কারা দেখেন 2-3 জন ইউটিউবার, এদেরকে আমি বলি ইউটিউবার কাল্ট, মানে এদেরকে একটা কাল্ট হিসেবে তৈরি করেছেন যে তারা একটা পীর, তারা বলবে আর তাদের কিছু ফ্যান ফলোয়াররা এগুলো ঝাঁপাই পড়বে। যেমন প্রথম আলোর সামনে গরু জবাই প্রথম গ্রাউ কর্মসূচি দিয়েছিল, ফলোয়ার মিলিয়ন, কিন্তু ওইখানে 1000 খানেক লোকও যায় নাই, 50-60 জন 150 ছেলেপেলে গিয়েছিল। তো এই ধরনের একটা বিশৃঙ্খলা এবং উস্কানি কিছু ইউটিউবাররা তৈরি করতেছে। এমনকি তারা উপদেষ্টা হিসেবে এই গভর্নমেন্টের মধ্যে উপদেষ্টা হিসেবে লোক ঢুকায়, যে গভর্নমেন্টকে জয় বাংলা করে দেবে, এই সমস্ত হুমকি দিয়ে উপদেষ্টাদেরকে দিয়ে। তাহলে একটা গভর্নমেন্ট যদি ইউটিউবারের কারণে যদি উপদেষ্টা নেয় একজনকে, যে না সে ভালো, তাকে নিতে হবে, নিচে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ফোন দেয় যে আপনার অফিসের সামনে বুলডোজার পাঠানো হবে, আমাদের অমুক লোক, তাকে ফান্ড করেন। মিডিয়া হাউসে ফোন দেয় যে আমাদের এই নিউজ প্রচার করবেন, অমুককে টকশোতে ডাকবেন না। এবং ওই যে আপনার আরো কিছু বিশৃঙ্খলা, সাকিবে যেটা বললেন যে, এবং রুমিন আপা ওই যে একটা মেয়েকে এইভাবে লাথি দিল, পুলিশ সাথে সাথে অ্যাকশন নিয়ে গ্রেপ্তার করার দরকার ছিল, কিন্তু সক্ষমতা দেখাইতে পারেনি। একটা শক্তিশালী দলের লোক গ্রেপ্তার করলে আবার কি হয়? তাহলে তার মানে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এখন সিদ্ধান্ত নিতে পারছে না, আর সরকার সেই মুরুদটা দেখাইতে পারে না। 9 মাসেও আপনি দেখাইতে পারেন। সুতরাং আপনি যদি 9 বছর ক্ষমতায় থাকেন, এই ল অ্যান্ড অর্ডার আপনি কন্ট্রোল করতে পারবেন না। পুলিশ সংস্কার বা পুলিশের প্রমোশন পদোন্নতির কমিটির সদস্য সচিবকে আমাদের ছাত্র সহকর্মী সদস্য আসিফ, আবার জনপ্রশাসনকে মাহফুজ, তাদের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই। পুরো প্রশাসনকে তারা ডিল করবে কিভাবে? প্রশাসন তার সাথে অ্যাডজাস্টই তো করবে না। তারপরে যারা একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নেই, এলজিডির মতো ভারী মিনিস্ট্রি, যেটা সবসময় পাওয়ার পার্টির সেক্রেটারি পদমর্যাদা সিনিয়র লিডাররা চালায়। এখন আপনি দেখেন আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ যারা মন্ত্রণালয় নিয়েছে, এই 9 মাসে কে কি এক্সাম্পল সেট করেছে? বরঞ্চ শেখ হাসিনার কাতারে চলে গেছে। শেখ হাসিনার পিয়নরা 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়ে, আর আমাদের এই ছাত্র তরুণ যারা ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে আমরা আশাবাদী, তাদের পিয়নরা 9 মাসে 311 কোটি টাকার করাপশন কেসে আপনার দুদক তলব করে। এবং দুঃখজনক হচ্ছে, লজ্জাজনক হচ্ছে যে, অবশ্যই যেটা বলছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি একজন মহাচ্ছন্ন ফ্যান, যে তাকে যখন এখানে শেখ হাসিনা হেনস্থা করা হয়, সেই আপনার বিল্ডিং এর লিফট ছাড়া উঠে আমরা প্রতিবাদ করি, আমরা মশাল মিছিল করেছি, জানতাম না তিনি প্রধান উপদেষ্টা, মানে কল্পনাও করি। নৈতিক জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, দেশের একজন ভালো মানুষ, প্রতিবাদ করেছি। কিন্তু তার সরকার তো এখন, তাকে তো আমাদের দায় দিতে হবে। তার সরকার কি ব্যবস্থা নিয়েছে এই সমস্ত, এই যে 9 মাসে যাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উপদেষ্টাদের? এবং সাকিব ভাই সহ রুমিন আপা বলেছেন যে তিনি আপনার এইখানে, যেমন সাকিব ভাইয়ের ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন, আমাদের ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল, মঞ্জু ভাইদের ছাত্র পক্ষ, এই জুলাই আন্দোলনের সমস্ত ছাত্র সংগঠন এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা দেখেছি কয়েকবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিচিত কয়েকটা মুখ ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন। পুরো গোটা দেশের তরুণদের যারা প্রতিনিধিত্ব করে এই ছাত্র সংগঠনগুলোর, আমি লাস্ট মিটিং বলেছিলাম, স্যার অন্তত একদিন একটা চা খাওয়ার দাওয়াত দেন, আপনি তো তরুণদেরকে ভালোবাসেন, আপনি ছাত্র দলের তরুণদেরকে ডেকেছেন, ছাত্র শিবিরের তরুণদের ডেকেছেন, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকারদেরকে ডেকেছেন, আপনি ডাকেন নাই। এই কয়েকজন ছাত্র নেতার লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখেন না, এবং এদেরকে দিয়ে বিপ্লব দেখেন না। এরা একটা দল গঠন করেছে, রাজনীতি করুক,
বাইরে কথা প্রচলিত, মানুষ বলে, আপনি যেভাবে রয়টার্স থেকে শুরু করে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, আপনার একটা সফট কর্নার স্পষ্টতাদের প্রতি ফুটে উঠেছে। তো এইখানে তো আপনার পক্ষপাতমূলক ভূমিকা পরিষ্কার হয়েছে, এটা আপনি পারেন না। এখন আপনার প্রতি আমরা আস্থা রাখতে চাই। তারেক সাহেব, বিএনপির সবাই বলেছে, গত সব মিটিংয়ে সব দল বলেছে আপনাকে রেখে আমরা নির্বাচনটা করতে চাই। দেখেন এই রকমের ছাত্রদের প্রতি স্পষ্ট একটা ভূমিকার পরেও কিন্তু তারা কেউ কোনো দল পদত্যাগ চায় নাই। তো তাহলে তার উচিত না যে সরকার নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই যে বাকি দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে যাদের মধ্যে পাহাড়সম দুর্নীতির অভিযোগ, তাদেরকে সরিয়ে দেওয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এজাজ এনসিপির প্রতিনিধি, তার বিরুদ্ধে হিজবুত তাহরীরের অভিযোগ, সে হিজবুত তাহরীর ফাইন্যান্সার ছিল, নেতা ছিল, তারকে নিয়ে আন্দোলন হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কারণ তাদের কোরামের লোক যারা আছে তাদের বিরুদ্ধে শত অভিযোগের পরে ব্যবস্থা নিচ্ছেন না। এবং আরও বাস্তবতা হচ্ছে যে যারা কিচেন ক্যাবিনেট এই সরকার আছে তারা কিন্তু এই গভর্নমেন্টকে দীর্ঘায়িত করার একটা মিশন, তাদের ভীষণ কথাবার্তা কাজকর্মে মানে দৃশ্যমান অদৃশ্যমান ভাবে আমরা টের পাই। যেই কারণে বিএনপির মতো একটা দল যখন ডিসেম্বর টাইম বাড়তি নির্বাচন চায়, বুঝতে হবে এর পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র আছে। আর আমরা একটা কথা শেষ করব, নির্বাচন পেছাতে চাচ্ছে একটি দলের কথা বলছেন, আরো একটা রহস্য আছে। ধরেন এখন জামাতের নেতা এটিএম আজাদ সাহেব মুক্তি পেয়েছেন, তিনি যদি নিরপরাধ বা অন্যায়ভাবে শাস্তির সম্মুখীন হয়ে থাকেন, তিনি মুক্তি পাক, আমরা সেটা প্রত্যাশা করি। কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এত তাড়াতাড়ি এইভাবে মুক্তি হইতো কিনা সম্ভব ছিল? তাহলে যারা গভর্নমেন্টের বেনিফিটেড পাবে তারা কিন্তু চাবে একটু নির্বাচন পেছাক। এবং আমরা যারা নির্বাচন চাবো আবার তাদেরকে দালাল বানানো, চরিত্র হনন করার জন্য বটর বাহিনী, অনলাইন বাহিনী সব অনলাইন অফলাইন লাগাই দেবে। তো সেই ক্ষেত্রে আমি এইটুকু বলবো যে আমার ব্যক্তি স্বার্থ, এই সরকার থাকলে আমি সুপারিশ করে তদবির করে আমার দলটা গুছাইতে পারবো, কমিটি দিতে পারবো, ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবো, এই চিন্তার ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। যদি এই বছর নির্বাচন না হয়, ইতিমধ্যে দেখেছেন আপনি ব্যবসায়ীরা কিন্তু বিটিএমই, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, সেদিন সংবাদ সম্মেলন করে বলেছে যে আগামী 2-1 মাসের মধ্যে 50% ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ গ্যাসের অভাবে। তারা বিল দিতে পারছে না, নতুন অর্ডার নাই। অনেক বিনিয়োগের গল্প শোনানো হচ্ছে যে প্রস্তাবিত বিনিয়োগ 12,000 কোটি টাকা। অনেকে তো প্রেস ক্লাবের সামনে একটা লোক আছে খায়রুল নামে, তাকে বলে যে প্রস্তাবিত বাংলাদেশের রাষ্ট্রপতি। তো এরকম বিনিয়োগ দেখতেছি আসতেছে 12,000 কোটি টাকা। এখন দেশীয় বিনিয়োগকারীরা বলছে যে ভাই আমরা ভয় পাচ্ছি, আমরা কি করব, আমাদেরকে একটা পথ দেখান। তো সেই ক্ষেত্রে ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই জটটা কাটবে না, দেশের অর্থনীতি আসবে না, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না, অভ্যন্তরীণ স্থিতিশীলতা আসবে না। সেজন্য নির্বাচিত সরকারের বিকল্প নাই। গালি শুনলে আমাদের এটা বলতে হবে আসলে। জি, অনুষ্ঠান একেবারে শেষে চারজনের কাছ থেকে মন্তব্য শুনে শেষ করবে যে নির্বাচিত সরকারের বিকল্প নাই, রোডম্যাপ ঘোষণা কতটা জরুরি এই সংকট থেকে উত্তরণে ছোট করে। দেখুন, মঞ্জু ভাই একটা কথা তুলেছেন যে 2007 সালে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি রাজি হন নাই। হ্যাঁ, খুব সত্য কথা, উনি রাজি হন নাই, কারণ উনি লম্বা সময় চেয়েছিলেন এবং এখন সম্ভবত উনি সেই লম্বা সময়ের আশ্বাস কোনো না কোনো জায়গা থেকে ওনাকে দেয়া হয়েছে, সে কারণেই উনি দায়িত্ব নিয়েছেন। আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই। 1/11-এর সময় যেরকম রাজনীতিবিদদের চরিত্র হনন হচ্ছিল, আমার ভাই নূর যেটা বললেন আমি শতভাগ একমত। আমি গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি আমরা যারা যখন এরা ছাত্রলীগ হয়ে লুকায় ছিল, ভাই সাদা বাংলায় এরা ছাত্রলীগ হয়ে এখানে সেখানে ছোট ছোট পদে লুকায় ছিল, তখন নুরুল হক নূর মার খাইছে, আমি সংসদে দাঁড়ায় প্রধানমন্ত্রীর সামনে কথা বলছি, আর সাকি ভাই তখন আন্দোলন করছে, মঞ্জু ভাই তখন আন্দোলন করছে, মার খাইছে, রাস্তায় মানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, এসব দিন আমরা পার করছি। তো এখন তারা আমাদেরকে কথায় কথায় ভারতের দালাল, রয়ের এজেন্ট, নির্বাচন চায়। দেখেন আপনি একটা দেশে ডক্টর ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট বাদ দিলে প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। আমি কনজারভেটিভলি বলছি 55টা, নূর ভাই বলেন 100টার মতো, মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায়। সেনাবাহিনী নির্বাচন চায়, নির্বাচন চায় না শুধু এই সরকার, বিদেশিরাও 26%। এই যে আমাদের এই সরকার না খুব মানে উপরের জিনিসগুলো খুব ভালো দেখায়। আশিক চৌধুরীকে নিয়ে এসে একটা চমৎকার প্রেজেন্টেশন দিল এবং তারপরে দেখা গেল প্রথম আলো রিপোর্ট বলছে 26% বিনিয়োগ কমে গেছে গত বছর 9 মাসের সাথে এই বছর 9 মাস তুলনা করলে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 26%। অর্থাৎ নির্বাচনটাই সব সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। না, আমি শুধু একটা কথাই বলবো, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। জি, মুজিবুর রহমান মুজাহিদ, এই মন্তব্যে একটু অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত একটা অদ্ভুত মানে হিসাবের মধ্যে আছে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসও বলছেন আমি রাষ্ট্র শাসনের লোক না,
আমরাও দেখছি উনি রাষ্ট্র শাসন করতে পারছেন না, কিন্তু দিন শেষে আবার বলছি আপনার মধ্যেই সমাধান চাই। এই যে একটা বিপরীতমুখী আমাদের চিন্তা। যেমন আমি কিন্তু প্রফেসর ইউনূসের পদত্যাগের পক্ষে। কেন বলছি এটা? যেহেতু উনি নির্বাচন করতে পারছেন না, উনি এই জটিলতাগুলোর একটা জায়গায় গুছিয়ে এসেছেন, তাহলে তো ওনাকে মানে ওনার সমাধান তো উনি হয়তো পরিবর্তন হবেন, না হলে ওনাকে একটা বিকল্প করতে হবে। এখন এখানেই তো আবার আমাদেরকে ঐকমত্যের ব্যাপার হতে হবে যে ঠিক আছে প্রফেসর ইউনূস যেহেতু বলছেন উনি পারছেন না, তাহলে আমরা একটা বিকল্প খুঁজি। এখন এই জায়গাটায় আমরা যত বিতর্ক করব, এই যে ধরেন আমরা প্রত্যেক দিন আমরা বিতর্ক করছি, কিন্তু কথা হচ্ছে এখন আমাদের সমাধানের জায়গায় যেতে হবে যে আইদার প্রফেসর ইউনূসকে আমাদের কনভিন্স করতে হবে যে আপনি আমাদের এই কথায় আসেন, অথবা আপনি সরে যান, আমরা এভাবে করব, অথবা ওনার সাথে আমাদেরকে নেগোসিয়েশনে যেতে হবে যে ঠিক আছে আপনি যেভাবে চাচ্ছেন এভাবে আমরা আছি, বাট আমাদের ইলেকশনটা দিয়ে সমাধানের পথ ছোট্ট করে সহজ কথা। দেখুন, এই সরকার কারো প্রতিপক্ষ নয়, এবং আমরা এমন একটা পরিস্থিতি একেবারেই মানে কাঙ্ক্ষিত নয়, আমরা চাই না যেখানে এইরকম অপ্রীতিকর অবস্থা হবে যে সরকার কারো কারো প্রতিপক্ষ হয়ে উঠছে। তাহলে সেই জায়গাটা মানে উভয় পক্ষেরই, আমার মানে সকল পক্ষেরই, মানে অর্থাৎ সরকার এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে প্রত্যেককেই এই জিনিসটা বিবেচনা রাখা দরকার। বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য আমরা যাতে একটা স্মুথ পলিটিক্যাল ট্রানজিশনে উত্তরণে যেতে পারি, তার জন্য কি দরকার সবাই তো একমত হয়ে এসছে ভাই, বিচার, সংস্কার এবং নির্বাচনের একটা সুনির্দিষ্ট মাস। আশা করি আগামী 2 তারিখের যে প্রধান উপদেষ্টা মিটিং ডেকেছেন সেখানে কিংবা স্বল্পতম সময়ের মধ্যে তিনি একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ তারা ঘোষণা করবেন, তাহলে পুরো ব্যাপারটার মধ্যেই রাজনৈতিকভাবে একটা নতুন পরিস্থিতি জন্ম হয়। জি নুরুল হক নূর, এক বাক্যে যে শুধু নির্বাচনের দিনক্ষণ এবং রোডম্যাপ ঘোষণা হলেই সংকট থেকে আবেগ আর মোহ দিয়ে তো রাষ্ট্র চলবে না। এখন যেহেতু আমরা সামগ্রিক প্রেক্ষাপটেই মনে করছি যে নির্বাচনের রোডম্যাপটা স্পষ্ট না হলে সংকটটা কাটছে না, সেটা খুবই জরুরি। আর একটা কথা বলবো যে ধরেন আমরা ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন চাচ্ছি, সরকার জুনে চাচ্ছে, আচ্ছা 4-5 মাস আগে আমরা চাচ্ছি, তো আমাদের উইলে বা সম্মতিতেই তো সে দায়িত্ব নিয়েছে, তো 4 মাস আগে দেখ। আর সে তো মঞ্জুর বলছে রাজনীতির মানুষ না, বা নিউজের সাথে যে ইন্টারভিউ দিয়েছিলেন রাজনীতির মানুষ না থাকলে এই জায়গায় আসা উচিত না। আমরা বলেছি, আমরা অনেককে অ্যাপ্রোচ করেছি, শেখ রিনা করলে অন্যজন হতো, সে 53 বছর বাংলাদেশের রাষ্ট্র শাসনে ছিল না, তার মানে এই রাষ্ট্র কি চলে নাই? সুতরাং প্রত্যেকেরই বিকল্প আছে, বিকল্প নেই, এই কথাটা ঠিক না। কিন্তু আমরা একটা জিনিস বলি, হ্যাঁ ওনার প্রতি আমাদের ব্যক্তিগত যে পাণ্ডিত্য, তার যে জ্ঞান, তার যে দুনিয়া ব্যাপী যে পরিচিতি, এখানে কিন্তু বিন্দুমাত্র আমাদের কোনো অসম্মান নাই, আমরা সম্মানিত, গর্বিত তার জন্য। কিন্তু রাষ্ট্র চালানোটা একটা ভিন্ন বিষয়, সেখানে যেহেতু তিনি সামাল দিতে পারছেন না এবং ইতিমধ্যে সেটা প্রমাণ রেখেছেন, এখন একটা আর্লি ইলেকশন দিয়ে তার একটা সম্মানজনক সেফ এক্সিট তার জন্য বেটার হবে, আমাদের জন্য বোধহয় একটা ভালো পথ। চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।